রাইট, আমি জানি যে আপনারা এখন এই মুহূর্তে ওয়েট করছেন কখন কর্পোরেট কৌতূহল শুরু হয়। ওকে, সো হিয়ার উই গো। কর্পোরেট কৌতূহল শুরু হয়ে গেল এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে টিউন করেছেন পিপলস রেডিও 91.6। শুভ প্রতিদিনই থাকি, তবে শনিবারে থাকি একদম শুধু আপনাদের জন্য কর্পোরেট পিপলদের নিয়ে। সেখানে আমাদের সাথে কর্পোরেট গেস্ট থাকেন, অনারেবল গেস্ট থাকেন, এবং আমরা তার কাছ থেকে তার জীবনের কথাবার্তা, কর্পোরেট বিষয়ে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করি। সো বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনি টিউন করেছেন পিপলস রেডিও 91.6, যেখানে শুভ থাকছে আপনার সাথে এখন থেকে ঠিক 8টা পর্যন্ত। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। 7টা 5 এই মুহূর্তের সময়। আজকের দিনটা হচ্ছে শনিবার, ডিসেম্বরের 1 তারিখ 2018। বিজয় মাসটা শুরু হয়ে গেল, সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং অবশ্যই আহ, অবশ্যই সম্মানের সহিত বলতে চাই তার রহমান বিবির কথা। তিনি এই বিজয় মাসে আজকের দিনে আমাদের থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মুক্তিযুদ্ধে, আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনেক 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 বেশি। যেখানে থাকুক অবশ্যই তিনি ভালো থাকবেন। আর আমাদের সাথে আপনি বন্ধু খুব সহজে জয়েন করতে পারবেন SMS এবং ফেসবুকে। 6969 এই নাম্বার তো রয়েছে আপনার জন্য, যেখানে আপনি আমাদেরকে SMS করতে পারবেন। আর যেটা করতে হবে, আপনার টেক্সট অপশনে টাইপ করতে হবে PR স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কথা জানানোর ইচ্ছা থাকে, আপনার যদি কোনো কথা আপনি বলতে চান কীভাবে। এখানে কর্পোরেট রিলেটেড অনেক কথাবার্তা হবে, সো ক্যারিয়ার নিয়েও কথাবার্তা হবে। শুধু আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন 6969 নাম্বারে SMS করে। আর অবশ্যই ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে সেখানে আপনি জয়েন করে আমাদের কমেন্টসে শেয়ার করতে পারবেন আপনার কমেন্টস পৃথিবীর যে কোনো জায়গা থেকে। যেটা করতে হবে, আপনার টেক্সট অপশনে টাইপ করতে PR স্পেস নেম স্পেস লোকেশন পাঠিয়ে দেবেন 6969 নাম্বারে আপনার SMSটি লিখে, এবং facebook.com/peoplestudiofm এভাবে আপনি ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে পারছেন। আর প্রতি শনিবারের মতোই আজকেও আমাদের সাথে অনারেবল গেস্ট হিসেবে রয়েছেন আমাদের একজন গেস্ট, এবং তিনি হচ্ছেন মিস্টার নূরে খান, যাকে যদি আপনি কর্পোরেট মানুষ হয়ে থাকেন এবং যদি আপনি আহ, মানে অ্যাপ্রোয়েলের সাথে জড়িত থাকেন এবং HR প্রফেশনের সাথে জড়িত থাকেন, তাহলে অবশ্যই আমি শিওর যে আপনি তাকে অবশ্যই চিনে থাকবেন। এবং তিনি এই জগতে খুবই একজন বিখ্যাত মানুষ বলতে পারেন। ইয়েস, তিনি হচ্ছেন মিস্টার নূরে খান, এবং বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল HR প্রফেশনালের তিনি হচ্ছেন একজন ফাউন্ডার মেম্বার এবং হেড অফ ফ্যাক্টরি এনভয় গ্রুপ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, পারফেক্ট। পারফেক্ট। আসলে শুভ সন্ধ্যা জানাচ্ছি জি, আপনাকে। প্লিজ, এবং থ্যাংক ইউ। পিপলস রেডিওর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনাকে আপনার ধন্যবাদ। মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আই এম অনার্ড টু বি হিয়ার। রাইট, আসতে তেমন একটা সমস্যা হয়নি। না, আজকে বেসিক্যালি হাফ হলিডে। হাফ হলিডে ইন আ সেন্স প্রাইভেট সেক্টরের জন্য হলিডে না, আচ্ছা বাট আচ্ছা। পাবলিক সেক্টরের জন্য হলিডে। বাট একটু ট্রাফিক কন্ডিশন মিরপুরের দিকে পুয়ার ছিল, বাট আদার দেন ইটস ওকে, ইটস ওকে, ফ্যান্টাস্টিক। কারণ মিরপুরে যেতে হলে তো অনেকটা সময় নিয়ে যেতে হবে অন্য রাইট, দিয়ে। রাইট। ওকে, সো আমরা যারা মিরপুরবাসী আছি তারা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আসলে আমরা যখন মিরপুরে যাওয়া আসা করি তখন আমাদেরকে মোটামুটি ঢাকা সিলেট যাওয়ার মতো একটা সময় নিয়ে নিতে হয়, বা এক্স্যাক্টলি। ঢাকা অ্যাটলিস্ট কুমিল্লা যাওয়ার মতো সময় নিয়ে নিতে হয় অনেকটাই। অনেকটাই, মতিঝিল থেকে যদি কেউ যেতে হয় আর কি রাইট, মিরপুরে। রাইট। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। অলরেডি অনেকে জয়েন করে ফেলেছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছেন আমিনুল ইসলাম সোহাগ, লিখেছেন অপেক্ষায় আছি স্যারের কথাগুলো শুনবো বলে। আচ্ছা, আচ্ছা, ওকে। কথা বলছি। ওকে, আরো অনেক কথাবার্তা শুনবো। আর ইসরাত আফজাল রয়েছেন, ভেরি গুড টু নো দ্যাট, যে আজকে আমাদের সাথে জয়েন করে আছেন নূরে খান সাহেব, এবং তিনি আমাদের সাথে পুরো সময়টা থাকবেন। তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, অবশ্যই আমরা তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করবো। আমার প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন, মানুষ শক্ত বা কঠিন হয়ে বেশি মানে নিজেকে এক্সপ্রেস করতে পারে, নাকি জাস্ট নর্মাল থেকে করতে পারে? অনেক কঠিন প্রশ্ন করছেন ও আসলে। আচ্ছা। এটা ইন্ডিভিজুয়াল বিষয়। অনেকে আছে একটু ভাবগাম্ভীর্য নিয়ে থাকতে পছন্দ করে, অনেকে আছে নিজেকে ইজি করতে পছন্দ করে। তো এখন হয় কি, অনেকে মনে করে যে একটু রাগী ভাব নিয়ে থাকলে পার্সোনালিটি মিন করে। আসলে বাংলাদেশে আমরা আমাদের বোঝার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমরা মনে করি যে কথা কম বলে ভাব নিয়ে থাকে সে হলো অনেক পার্সোনালিটি ওরিয়েন্টেড। এখন কোশ্চেন দুটো, সে আসলে কি বোঝেই কম এই জন্য কি চুপচাপ থাকে, নাকি নাকি অরিজিনালি সে অনেক আছে না বাই ডিফল্ট হ্যাঁ, চুপচাপ থাকতে পছন্দ করে। বিকজ মানুষের কিন্তু নর্মাল রূপটা বা বাই ডিফল্ট মুডটা হচ্ছে সাইলেন্ট থাকবে। আপনাকে হাসতে গেলে এক্স্যাক্টলি। অ্যাকশন করতে হয়, অ্যাকশন কোশ্চেন নিতে করতে হয় হয়। অফকোর্স। বাই ডিফল্ট আমরা সবসময় হাসি না, তার মানে আমরা নর্মালি একটু ডিফারেন্ট নেগেটিভ থাকি। সো এই নেগেটিভটাকে টার্ন করে পজিটিভ করতে হয়। ইট রাইট, মিনস যে আপনাকে কি না কোনো না কোনো অ্যাকশনের মধ্যে অ্যাকশনের দিয়ে মাধ্যমে যেতে চেঞ্জটা হবে। করতে হয়। কারণ উইলিংলি কেউ কেউ চেঞ্জটা নিতে চায়, কেউ কেউ অ্যাকশনটা নিতে চায়, কেউ নিতে চায় না। এই আর কি অলরাইট, আমি ডিফারেন্স। প্রশ্নটা এই জন্য করলাম, কর্পোরেট কথাটা যখন আসে তখন একটু ফিল চলে আসে অটোমেটিকলি, কর্পোরেট ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য আদার পিপল। সেক্ষেত্রে দেখা যায় কর্পোরেট বলে একটা একটু স্যুট, তারপর হচ্ছে টাই,
একটা মানে কমপ্লিট একটা ব্যাপার থাকে, একটা লুকের বিষয় একটা আর কি। লুকের বিষয় আছে। তো সেইটার সাথে আমি পার্সোনালি কথা চিন্তা করছি। অনেস্টলি বলতে গেলে শুভ ভাই, সত্যি কথা বলতে কি আমাদের কর্পোরেট যেই এটা হ্যাসেলও আমি বলবো, আমরা আমি এইচআর যেহেতু এইচআর এর শিওর প্রফেশনাল, শিওর, আমি এইচআর অবশ্যই। নিয়েই বলি। এইচআর এর যারা প্রফেশনাল আছে তারা বেসিক্যালি কিন্তু জব করি না, আমরা কিন্তু বিজনেস করি। অলরাইট। এখানে জাস্ট ওনারের অর্থাৎ উদ্যোক্তার ডিপার্টমেন্টটা একজন, আমি যদি কান্ট্রি ম্যাক্রো অ্যাসপেক্টে এক্সাম্পলটা সেট করি, লাইক প্রাইম মিনিস্টার যিনি, তিনিও কিন্তু কোনো না কোনো আসনের এমপি, পার্টিকুলার কোনো 300 আসনে যে কোনো একটা আসনের এমপি, তারপর সে দেশের প্রধানমন্ত্রী বা সবগুলো মন্ত্রণালয়ের হেড। তো সেম একটা ওনার, সে কোনো না কোনো ডিপার্টমেন্ট বিলংস করে, সেটা হচ্ছে Definitely. এইচআর ডিপার্টমেন্ট বেসিক্যালি। অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের মালিক যে, সেও কিন্তু একটা ডিপার্টমেন্টের এমপ্লয়ি, সেটা হলো এইচআর ডিপার্টমেন্টের এমপ্লয়ি। এখন তার অ্যাবসেন্টে তার হয়ে কাজটা কিন্তু এইচআর প্রফেশনালরা করে বেসিক্যালি। রাইট। সো সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন, এটা একটা অনেকটা হিউজ একটা প্রফিট লসের গেম, বিজনেসের গ্রোথের উপরে নির্ভর করে, অনেকগুলো বিষয় এখানে থাকে। সো আপনাকে প্রেজেন্ট করতে হয় মালিকের ভূমিকাটা। সো মালিকের চেহারাটা লাগানো সম্ভব না, আদার সব কিছুই লাগানো সম্ভব। আপনি জাস্ট একটা আপনি যদি প্রতিদিন আপনার ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে যদি ডায়মন্ডের রিং দেন, সে কি অনেক হ্যাপি ফিল করবে না? ভালো লাগবে হ্যাঁ কিনা? অবশ্যই। কিন্তু ইজ ইট পসিবল? নো ওয়ে। এটা পসিবল না। সো বাট আপনি কিন্তু ফিল দিতে পারেন, লাইক একটা ডায়মন্ড রিং পরলে যে ফিলটা হয়, সেটা কিন্তু আপনি কথা দিয়ে বা বিভিন্ন বিষয়ে দিতে পারেন একটা অবশ্যই মানুষকে। অবশ্যই। এক্স্যাক্টলি ওই কাজটা এইচআর করে, বিভিন্নভাবে এমপ্লয়ীদেরকে মোটিভেটেড রাখে বিভিন্ন কাজ, কাস্টমারের সাথে বিজনেস। এখন নাওয়েডেজ এইচআর এর পার্টটা অনেকটা বিজনেস স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার অলসো, অর্থাৎ বিজনেসের বিভিন্ন উইংসগুলো দেখতে হয় তাকে। সো সেক্ষেত্রে এমপ্লয়ীদের সাথে যেভাবে মিশতে হবে, এমপ্লয়ীদেরকে যেভাবে এঙ্গেজ রাখতে হবে, যেটাকে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট বলে, ওই সিমিলার পার্টটাকেও কাস্টমারের সাথেও রাখতে হয় এইচআর এর। উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট পার্ট, এটা পয়েন্ট টু মি। কারণ হচ্ছে যখন আপনি এইচআর প্রফেশনে কাজ করবেন, তখন আপনাকে পুরো অফিসটাই দেখতে হবে। এক্স্যাক্টলি, টোটাল টোটাল অফিসটা আপনাকে দেখতে হবে অ্যাজ এ রিপ্রেজেন্ট অফ আওয়ার ওনার। এক্স্যাক্টলি। সো বন্ধু, আপনি যদি এই মুহূর্তে আপনি চিন্তা করে থাকেন যে আপনার ক্যারিয়ারটা আপনি এইচআরে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেটা করতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনি নিজেকে একটু মালিক মালিক ভাবতেও পারেন, কারণ ইউ আর প্রেজেন্টিং ইউর ওনার। Exactly. রাইট। সো আমরা অনেক কথাবার্তাই বলবো, আরো কথাবার্তা শুনতে চাই। এবং বন্ধু, আপনি আমাদের সাথে জয়েন করে ফেলুন 6969 এর বারে এবং facebook.com/peoplestoday। ওকে, অলরেডি আচ্ছা, আমি একটু আগে অফ এয়ারে আমাদের আজকে গেস্ট ওনার সাথে তার সাথে কথা বলছিলাম, এবং সেই প্রশ্নটাই আমাদের একজন বন্ধু বেনজির তিনি করে ফেলেছেন অলরেডি, ফ্রম দ্য এক্সেলেন্স বাংলাদেশে। ভাইয়া কখনো বলেন নাই এমন একটা কথা জানতে চাই। ইয়েস, সি দ্যাট ইয়েস, আই এম ডুইং অল দ্য টাইম। আমি প্রত্যেকটা সত্যি সেটা করে থাকি, যে অবশ্যই আমাদের সাথে যিনি গেস্ট থাকেন তিনি তার একটা খুবই সিক্রেট একটা ব্যাপার আমাদের সাথে আজকে একদম ওপেন করবেন, যেটা কখনোই তিনি করেননি। অবশ্যই বেনজির ভাই, আমি আপনার সাথে একমত, আনা গিভ এ হাই ফাইভ ম্যান। অবশ্যই আমরা তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো, বাকিটা তার ইচ্ছা। তিনি যদি কিন্তু খুব একটা সুন্দর স্মাইলি দিয়েছেন। ওকে, আচ্ছা ভাইয়া, খান ভাই, আমরা সবাই তাকে কিন্তু খান ভাই হিসেবেই জানি। এবং আমার প্রশ্ন তো অনেক কিছু আছে, সো গোছানো কোনো প্রশ্ন করতে চাই না। প্রশ্ন করতে চাই, শুরুটা কিভাবে হয়েছিল? কেরিয়ার, অবশ্যই দেখেন কেরিয়ার আমি একটু সময় নিয়ে বলি। অবশ্যই, প্লিজ। কেরিয়ার আর প্রফেশন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। লাইক আমরা যারা প্রফেশনাল, আপনি আমি, আমরা প্রফেশনাল। লাইক অ্যান্ড প্রফেশন আসলে কী জিনিস? প্রফেশনটা হচ্ছে যে যখন যেটাই কমার্শিয়াল অ্যাক্টিভিটির সাথে যেটার সাথে জড়িত হয়, ওইটাই তার প্রফেশন। প্রফেশনাল। সে ফর এক্সাম্পল, আমি একসময় বাবার দোকানে বসতাম, ওইটাই আমার প্রফেশন ছিল ওই সময়ের জন্য। আমি কখনো টিউশনই করতাম, ওইটাই আমার প্রফেশন ছিল। রাইট। আবার কখনো ভাবিদের মাছ কিনে দিতাম, দেখা গেল ভাবি 50 টাকা দিছি, 30 টাকার মাছ কিনছি, 20 টাকা মেরে দিছি, ওটা দালালি। ওইটাও আচ্ছা, প্রফেশন ছিল। বাবার সাথে যখন দোকানে বসতেন, ব্যাপারটা কিরকম হতো কিছু? ওইটাও ওখানেও ছিল। আঙ্কেল কি শুনেন? তো এগুলা থাকে, হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা। এই প্রফেশন থেকে যে প্রফেশনটা আপনার লাইফে দীর্ঘদিন, সেটাই ক্যারিয়ার বেসিক্যালি। ক্যারিয়ার হিসাবে মানুষ যে প্রফেশনটাকে বেছে নেয়, একটা দীর্ঘ সময় সামাজিকভাবে স্টেবিলিটির বিষয়ও থাকে। তো এইচআর প্রফেশনে আমি কি করে আসলাম, এটা যদি বলতে হয়, আমি স্যালুট করতে হবে আমার শ্রদ্ধেয় প্রফেসর নিখিল স্যারকে। উনি এখন স্ট্রেস ইউনিভার্সিটিতে আসছেন। উনি আমাকে এইচআরের বিষয়ে বলছে যে, আমার নিকনেম হচ্ছে ডিয়ান। তো উনি আমার বলতেছে, ডিয়ান তুমি কর্পোরেট জব করো। আমি টিচিংটাই আমি পছন্দ করতাম, বা টিচিং হিসাবে এখনও আছি। তো স্যারে বললো যে, তুমি টিচিংয়ে তো পয়সা নাই, তুমি কর্পোরেট জবে যাও, তোমাদের মতো মানুষ কর্পোরেট জবে গেলে অনেক ভালো করবা। তো উনি আমাকে ইনসিস্ট করলো এইচআরের দিকে আসতে। তো এইচআর তখন খুব বেশি নোন না, খুব Right. পরিচিত ছিল না। কতদিন আগে হবে এটা 2004-05 এর দিকের কথা বলছি। Okay. তো পরে ওনার কথা শুনে আমি কিছুটা ফিল করলাম যে, না আসলে দেখি তাহলে স্যার যেভাবে বললো আমাকে,
তো পরে যেটা হলো এইচআরটা তখন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক এই কোম্পানিগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর গার্মেন্ট সেক্টরে এইচআর ছিল, বাট সেটা তখন পর্যন্ত। এখনকার মতো কমপ্লায়েন্সের কারণে এইচআরটা যতটা ভ্যালু বাড়ছে বা কমান্ডিং পজিশনটা আসছে, সেটা তখন ওইভাবে ছিল না। রাইট। তো এখন বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভালো প্র্যাকটিস হয় এইচআরে, যেহেতু লটগুলো মেনটেন করা হয়, অডিট হয় আরএমজি সেক্টরে, স্পেশালি টেক্সটাইল ডিভিশনগুলোতে বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আছে। তো তখন এই কেরিয়ারের বিষয়গুলো নিয়ে বুঝতে গিয়ে প্রথমে যে জিনিসটা আমি করলাম, 2004-এ একটা ক্রাইসিস আসলো আরএমজির ওপরে। আচ্ছা আচ্ছা। তখন এই ভাঙচুর বিভিন্ন বিষয় চলে আসলো। তো আমি তখন এই কিছু ইন্ডাস্ট্রির উপরে করলাম, স্যারের নির্দেশনায় আমরা একটা টিম স্টাডি করলাম, 7 জনের টিম নিয়ে। তখন ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যেখানে এইচআরের বিশাল একটা গলদ রয়ে গেছে, বিকজ অফ মালিকের সাথে, অর্থাৎ ওনার্স এবং ওয়ার্কার, এই দুটো পার্টে যে মাঝখানে যে ব্রিজটা যারা মেনটেন করতেছে, দে আর নট ডুইং বেসিক্যালি, নট প্রপারলি, দে আর নট হ্যান্ডলিং দিস থিংস অ্যাকর্ডিংলি। দিজ আর দ্য মেইন থিং। ওখান থেকেই আমার কিউরিয়াস, এবং আমি ওখান থেকেই মূলত এই এইচআরটাকে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, আমি নাহলে যাই এই জায়গাটা খেলে ভালো করতে পারবো, বা যাওয়া উচিত আমাদের। অবশ্যই। এই আর কি। সো অনেকেই দেখা যায় প্রফেশনাল ক্ষেত্রে বিশেষ করে পড়াশোনা যখন শেষ পর্যায়ে চলে আসে, তখন সে তার একজন ইন্ডিভিজুয়াল তাদের একটা স্বপ্ন থাকে যে তারা এই সেক্টরে কাজ করবে, ইনি এই সেক্টরে কাজ করবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে তিনি কোনটায় কাজ করবে বা কিভাবে কাজ করবে। সেই ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো হেল্প করবে কিনা? চমৎকার একটা প্রশ্ন করছেন। এই প্রশ্ন অনেকেই আমারে করে, স্পেশালি আমার স্টুডেন্টরা অনেকে করে এই জিনিসটা। অবশ্যই। আমি বলবো শুভ ভাই, আমাদের অ্যাজ এ নেশন উই আর ভেরি ইয়াং। স্টিল আমাদের কান্ট্রির বয়স এখনো হাফ সেঞ্চুরি করেনি। আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে যদি ওরা 250-300 বছর আগে স্বাধীনতা অর্জন করছে, ওরা অনেক ম্যাচিউর অনেক বিষয়ে। আমরা স্টিল উই আর প্লেয়িং, জাস্ট লার্নিং সামথিং। সো আমাদের জেনারেশন হয় কি, তারা ক্রাউডকে ফলো করে, অর্থাৎ যেই সিনিয়র ভাইরা যেই জবটা খুব ভালো করতে, পিপল জাস্ট ফলো দেম। অর্থাৎ একটা সময় আরএমজিতে ছিল লাইক মার্চেন্ট ডিপার্টমেন্ট। প্লাবন মনে করতো যে ঠিক আছে, মার্চেন্ট হলেই বলে নতুন নতুন প্যান্ট শার্ট পরতে পারবো, ইয়ো ভাব আসবে, প্রচুর পয়সা টয়সা আসবে, ফরেনারদের সাথে মিশবো, বিদেশ ট্রাভেল করবো, ট্যুর করবো, এই দিস অ্যান্ড দ্যাট। তো এখন এই জবটা কিন্তু অনেক টাইট হয়ে গেছে। স্টিল অনেক স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্টরা মার্চেন্টে ঢোকে। ইভেন আমার কাছে যখনই কোনো রেফারেন্সেস জবের জন্য আসে, ফোন করে বলে যে ভাইয়া ওই ছেলেটাকে একটু দেখেন তো, বা আমার ভাতিজা আমার ছেলেটাকে দেখো, ও মার্চেন্টে দেখো, দেওয়া যায় কিনা। একটা সময় যে বললাম আরএমজি বা যেখানে হোক, এডুকেশনের লেভেলটা একটু পুয়ার ছিল, বিকজ অফ মেজর পিপল ছিল আন্ডার এডুকেটেড বা নন এডুকেটেড গ্রেড থেকে আসা। তখন দেখা গেছে কি যে আপনার ওই যারা একটু শিক্ষিত, ওরা মনে করতো আমি মার্চেন্ডাইজিংয়ে যাই, গিয়ে কমান্ড করতে পারবো, লাইক আমি অনেক কিছু করতে পারবো। সো এই বিষয়গুলো এখন অনেকটা টাইট হয়ে গেছে, এখন অনেক ছোট হয়ে গেছে। এখন মার্চেন্ট ডিপার্টমেন্টটা সরাসরি মালিকরা দেখে। ওকে। এখন জাস্ট মনিটরিং এর পার্টটাই বেসিক্যালি ওরা দেখে, এবং ওরা ফাইলগুলো মেনটেন করা, ক্লারিক্যাল জবটা দেখা, এবং কিছু জিনিস আছে জাস্ট ক্যাজুয়ালিটি মেনটেন করা, বিষয়গুলো দেখে। সো এই জায়গাটা অনেক মজা সরে গেছে, এবং মেধা ইউজের জায়গাটা অনেকটা কমে গেছে। সো এরকম আর কি, যে আমাদের দেশের প্রবলেম কেরিয়ারে, যেটা আপনি প্রশ্ন করলেন যে আসলে তাহলে কী করবে, কেরিয়ারটা কীভাবে নিবে ওরা, ওদের প্রফেশনটা কীভাবে ওরা সিলেক্ট করবে। এখানে আমি যেটা বলবো, যার যেটা ভালো লাগে বা যেখানে গেলে ও মনে করবে যে আমি এই জায়গাটায় গেলে ভালো করতে পারবো, ওকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে আমাদের দেশের আরেকটা বড় প্রবলেম, আমরা কি করি, কোনোভাবে যদি গ্র্যাজুয়েশন করে ফেলি, আমাদের ইগোটা অনেক বড় হয়ে যায়। আমরা জবটাকে, কাজটাকে অনেক হালকাভাবে দেখি, এবং প্রেস্টিজটাকে অনেক বড় করে দেখি। দিস ইজ দ্য পয়েন্ট আই মাস্ট সে। কারণ হচ্ছে এই জিনিসটা, এই ফিল্ডটা, এই রিয়েলাইজেশনটা অবশ্যই থাকতে হবে। কারণ যদি আপনি ওই যে ইগোর ব্যাপারটা বললেন ভাইয়া, তার সাথে যদি আমি একটু ওভার স্মার্ট হয়ে যাই, এক্স্যাক্টলি, তখন কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় অটোমেটিকলি। আমি তো জানবো না, আমি তো বুঝবো না, কিন্তু আমি হয়তো আমারটা দেখবো বা আমি হয়তো আমারটা দেখানোর চেষ্টা করবো, বাট আলটিমেটলি আমাদের আশেপাশে যারা আছে তারা কিন্তু আমাদেরকে চোখটা কিন্তু ভ্রুটা কুচকে ফেলবে। এক্স্যাক্টলি। সো এই প্রবলেমটা কিন্তু খেয়াল করতে হবে আমাদের সবাই, যারা ইয়ং যারা রয়েছেন। এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করে দিই আপনাকে। হয় কি, মাস্টার্স করছি, কিন্তু আপনি একাডেমিক্যালি আপনি হয়তো মাস্টার্স করছেন, কিন্তু পার্টিকুলার যে জবটাকে আপনি যাচ্ছেন বা অপরচুনিটি হিসেবে আপনার কাছে আসছে, অপরচুনিটি আর অপশনের মধ্যে ডিফারেন্স আছে। অপরচুনিটি ইজ অপরচুনিটি, একটা সুযোগ খুললো আপনার জন্য, কিন্তু অপশন হচ্ছে ওয়েদার আই উইল জয়েন অর নট, আমি যাবো কি যাবো না, আসবো কি আসবো না, নিবো কি নিবো না। তো যখনই কোনো অপরচুনিটি আসে, এটাকে অপশন করতে হবে স্মার্টলি। রাইট।
আরেকটা জিনিস হলো হ্যান্ডেল করতে হবে স্মার্টলি। এই দুটো বিষয়ের মধ্যে গ্যাপ থাকে আমাদের। ম্যাক্সিমাম আমাদের দেশে কিন্তু অলমোস্ট 4 কোটি মানুষ বেকার, শিক্ষিত পোলাপান বেকার আমাদের দেশে অলমোস্ট। আমি রিসেন্ট একটা স্টাডিতে দেখলাম a huge one. 3.72 crore সো এই যে মাস্টার্স অর্থাৎ শিক্ষিত, অথচ দেখেন আন্ডার ম্যাট্রিক বা বা যারা পড়াশোনা করেনি, আনএডুকেটেড যারা, এদের আপনার বেকার রেট নাই, 0 to 3%। কারণ ওই যে একটা কথা আছে যেরকম যে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন বা মানুষ, তারা আসলে না পারে উপরে উঠতে, না পারে নিচে কোনো কাজ করতে, পিষে মরে। পিষে মরে। সো ওই রকমের যারা অ্যান্ড্রামেটিক থাকে তারা আসলে যে কোনো কাজ করতেই উইলিংলি করতে পারে। সে ইগো কাজ করছে ইগো না। কাজ করছে না। যখন সে মাস্টার্স করছে তখন তার স্বাভাবিকভাবে ফ্যামিলি থেকে হোক আর নিজের থেকে অহং হোক, চলে আসছে। একটা যে আমাকে একটা জব করতে হবে, একটা আমাকে ডেস্ক জব করতে হবে, ডেস্ক জব Exactly. করতে হবে, আমি পারবো না মার্কেটিং শুয়ে দৌড়দৌড়ি করতে বাইরে, Right. আমাকে একটা ডেস্ক জব লাগবে, এবং আমি মোটামুটি যেন সামনে কাউকে দেখি ঘুরতে পারি প্যান্ট শার্ট পরে যে আই এম ডুইং আ জব। এক্স্যাক্টলি। এবং অনেকে মনে করে জব করব, মাস্টার্স করছে, টাই পরবো, এসি রুমে থাকবো, হ্যাঁ দ্যাটস ইট। আমাকে দেখলে সবাই যেন একটা ভিজিটিং কার্ড দিব, কার্ডের মধ্যে লেখা থাকবে এই সেই, এবং শুরুতেই 6 ডিজিট স্যালারি নিব, গাড়ি But আমি থাকবে। কিন্তু কাউকে ছোট করে বলছি না, অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট অল দ্য পিপল। না, এটা হয় কি, দীর্ঘদিন আপনি ধরেন এইচআরে আজকে প্রায় 14-15 বছর হয়ে গেল। এখন ধরেন জব করতে করতে অনেক কিছু দেখলাম মানুষের ভিতরে। ইভেন আমার অনেক ফ্রেন্ডরা আছে, ওদের দেখেছি যে ওদের স্টুডেন্ট লাইফ থেকে একটা অ্যালার্জি থাকে, লাইক আমি এটা করব না, ওইটা করব না, এটা হবে। আমি ভাই একটা কথা বলি ভাই, আমরা তো স্টিল আপনাকে প্রুভ করতে হবে যে ইউ আর সামবডি। সো মাচ ক্যাপেবল। আপনি যখনই ফ্রেশ থাকবেন, আপনি নোবডি ইন দ্য ওয়ার্ল্ড, আপনাকে প্রুভ করতে হবে ইউ আর সামবডি। এক্স্যাক্টলি। সো আপনাকে প্রুভ করে সেই রাস্তাগুলো যে খুব সহজ হবে তা কিন্তু না। নো ওয়ে, নেভার। সো আপনি শুরুতে যদি চুজ করেন যেটা করব না, এটা হবে না, এটা চুজ করার অপশন আপনি নেবেন কেন? রাইট, কারণ হচ্ছে যেটাই বলেন আপনার প্রতিদিনই চেঞ্জ হচ্ছে সবকিছুই, অটো। অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, সারা ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে। সো ইউ হ্যাভ টু প্রুভ দ্য থিংস দ্যাট কোন সেক্টরে আপনি ভালো করবেন, রাইট। আপনাকে প্রত্যেকটা সেক্টরই করতে হবে। সব জায়গাতে হেঁটে আসবেন। এটা আসবেন, এক্সপিরিয়েন্স হয়ে গেল, এক্স্যাক্টলি। একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেল, আপনি জানা থাকলো। কারণ আজকে আমাদের মানুষের অনেক কিছু জানিয়ে আমরা ঠিকই পড়ি, কিন্তু আসলে ফিল্ডে নামলে বোঝা যায় আসলে কি অবস্থা। গ্যাপ, বিশাল বড় বিশাল gap একটা গ্যাপ আছে। থাকে, এটা কিন্তু বাস্তব, এটা খুব ফ্যাক্ট মাই ওই যে ফ্রেন্ড। আপনি শুরুতেই প্রশ্ন করলেন না যে চুপচাপ থাকাটা গাম্ভীর্যতা, অনেকে না জানেই অনেক গ্যাপ রাখে। আসলেই। ওকে, আমরা আরো অনেক কথাবার্তা বলতে চাই খান ভাই, আমরা এখন একটু বিরতিতে যাবো আবারও। সো বিরতিতে ফিরে এসে আবার আপনাদের সবার সাথে জয়েন করতে চাই। বন্ধু, আপনারা আমার সাথে জয়েন করে ফেলুন এবং আমাদের সাথে জয়েন করুন কর্পোরেট কৌতূহলে, যেখানে শুভ আমি আছি, এবং আমাদের সাথে আজকে আমাদের অনারেবল গেস্ট হিসেবে রয়েছেন মিস্টার নূরে খান, এবং আমরা তার সাথে কথা বলছি, আরো অনেক কথাবার্তা রয়েছে। সো 8টা পর্যন্ত আমরা সবাই একসাথে আছি, এবং আপনি আমার সাথে জয়েন করে ফেলুন ফেসবুকে, এসএমএস এ facebook.com/peoplestudyfm এসএমএস করতে পারবেন 6969 এই নাম্বার। আর এখন এই মুহূর্তে যাচ্ছি অবস্কিউর একটা দারুণ গানে, ফিরছি কিছুক্ষণ পরই। Don't you shut your chicken আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 FM Are you ready to rock? Ready to rock? Let's rock with rock and roll with Ajay Choita. Every Sunday to Thursday, 4 p.m. to 7 p.m. Only on People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. 91.6. পিপলস রেডিওর বিশেষ আয়োজন পিপলস বিজটক। People's Beanstalk. জুন মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার রাত 9টা থেকে 10টা। উপস্থাপনায় মোহাম্মদ শফিকুল আলম, Finance advisor of SSG। You're listening to People's Radio 91.6 FM. উদীয়মান ব্যবসায়ী উদ্যোক্তাদের নিয়ে পিপলস রেডিওর বিশেষ আয়োজন পিপলস স্টার্টআপ স্টোরি। শুনুন প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত।
অলরাইট মাই ফ্রেন্ড, আপনি টিউন করে আছেন পিপলস রেডিও 91.6 এবং শুভ আপনার সাথে আছি। আর এখন এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই বলতে চাই শুভ সন্ধ্যা। এখন এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক 7:35, বলতে গেলে রাতই হয়ে গেছে। এখন তো সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? সো 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, 3টা অনেক ছোট হয়ে গেছে, রাতটা একদম বড়। সো এই রাতে যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে টিউন পিপলস রেডিও, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের এসএমএস এবং কমেন্টের জন্য। আপনি যদি এই মুহূর্তে টিউন করে থাকেন তাহলে আপনি আমাদেরকে এসএমএস করতে পারবেন 69699 এই নম্বরে। আর অবশ্যই ফেসবুকে আপনি আমার সাথে জয়েন করতে পারছেন facebook.com/peoplesstudiofm এভাবে। আর আজকে আমাদের সাথে অনারেবল গেস্ট হিসেবে রয়েছেন মিস্টার নূরে খান, প্রেসিডেন্ট অফ বি শার্প এবং হেড অফ ফ্যাক্টরি এনভয় গ্রুপ। ওয়েলকাম করছি ভাইয়া, কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ পারফেক্ট। ওকে, মানে হয় না অনেক সময় যে কিছু মানুষ থাকেন যাদেরকে আসলে মানে বলে দিতে হয় না যে আসলে আমি কেমন, হ্যাঁ, আর কিছু মানুষ আছে আপনি দেখলে পরে বুঝতে পারবেন যে তিনি কেমন। তো এরকম একজন মানুষের সাথে আজকে আমি রয়েছি এখানে এবং আমার সত্যি কথা বলতে আমি উইলিংলি অফেয়ারে অনেক আলাপ আলোচনা করেছি এবং আমাদের মোটামুটি অনেকটাই মানে যে টেস্টের ব্যাপারটা সেটা আসলে অনেকটা মিলে গেছে। আসলে আমাদের সবার টেস্টে মিলে গেলে কি আমাদের ক্যারিয়ারটাও মিলে যায়? শুরু হয় শুরু হয়। মিল যেহেতু। ওকে, অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তাদের কথা একটু বলতে চাই। জোনাকি রয়েছেন আমাদের সাথে, সাবাত আবাসম মিন জয়েন করে ফেলেছেন, বেলাল হক রয়েছেন। হ্যালো, হাউ আর ইউ ব্রাদার? আই এম ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবং ভাইয়াকে জিজ্ঞেস করছি কেমন আছেন জি আপনি? আলহামদুলিল্লাহ পারফেক্ট। আর এদিকে দেখতে পাচ্ছি রয়েছেন আমার সাথে সায়েদ নাজিম রয়েছেন। ওয়ান্স পিপল বিকাম মেম্বার অফ ইফ বিশার্প এভরি সিঙ্গেল ডে দে স্টার্ট লার্নিং রিয়েল কর্পোরেট প্র্যাকটিস নট লিমিটেড ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি but non-apparel as well M&C. As if we have multi-dimensional professional as well leadership. Good to see you, Cancer. থ্যাংক ইউ ভেরি মাচ। Wow, you are so popular, man. আমি একটু বলতে ভুলে গেছি, তিনি শুধু যে এই যে প্রফেশনের সাথে আছে তা কিন্তু নয়, তিনি কিন্তু তারও আরো অনেক কি বলে এটাকে গুণাগুণ রয়েছেন। এবং যদি বলতে চাই আমি, তাহলে আমি প্রথমে বলতে চাই যে সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে টিচিং প্রফেশন। তিনি কিন্তু টিচিং প্রফেশনের সাথে জড়িত এবং তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ভাই বাকিটা আপনি বলবেন। হ্যাঁ, আমি বেসিক্যালি আমি একজন এইচআর প্রফেশনালস, কিন্তু খুব পরিচিত ভালো লাগে একজন শিক্ষক হিসাবে। আমি ফরেস্ট ইউনিভার্সিটিতে আছি, সোনারগাঁ ইউনিভার্সিটিতে আছি রাইট নাও, এনএফটিতে আছি। আমার নিজের একটা কলেজও আছে, ওটার প্রিন্সিপাল আমি উত্তরাতে। সো এই টিচিংয়ে আছি, বেসিক্যালি ফ্রাইডেতে আমি টিচিংয়ে থাকি ফুল সকাল থেকে রাত্র পর্যন্ত। আর 6 দিন কর্পোরেট চাকরি করি, কর্পোরেট জবে আছি এনভয়তে। ওখানে আমি বেসিক্যালি একটা প্রিমিসেসে 3টা ফ্যাক্টরি, ওই 3টা ফ্যাক্টরির হেড হিসাবে আছি। বেসিক্যালি আমি শুরু করেছিলাম এই এইচআর ডিপার্টমেন্ট থেকে। তো পরে এইচআরটা দেখার পাশাপাশি যখন বিজনেসটা দেখা শুরু করলাম, তখন আমার ম্যানেজমেন্ট চিন্তা করলো যে ওকে দিয়ে যেহেতু বিজনেসটা দেখানো বা ও দেখতে পারতেছে সাউন্ডলি ভালোভাবে দেখতে পারছে, তখন আস্তে আস্তে আমার আন্ডারে প্রোডাকশন প্ল্যানিং, মেইনটেনেন্স, তারপরে ধরেন অন্য কোয়ালিটি ডিপার্টমেন্ট বা অন্যান্য যে যতগুলো ডিপার্টমেন্টে থাকে, লাইক 15-20টা ডিপার্টমেন্ট থাকে, সবগুলোই এখন আমার আন্ডারে আছে, আমি দেখছি। আর এছাড়াও আপনি যদি সামাজিক হিসাবে অ্যাক্টিভিটিসের মধ্যে দেখেন, বিশার্প হচ্ছে বাংলাদেশের একমাত্র রেজিস্টার্ড অ্যাপারেল এইচআর অ্যাসোসিয়েশন, এইচআর প্রফেশনালদের অ্যাসোসিয়েশন। সো ওটার একজন প্রতিষ্ঠাতা মেম্বার হিসেবে আছি আমি, প্লাস আমি প্রেসিডেন্ট, বর্তমান আমি রানিং আমার ইসি বডির প্রেসিডেন্ট হিসেবে আছি আমি। প্লাস এছাড়াও বাংলাদেশের প্রথম এইচআর ক্লাব তৈরি করেছি আমরা 100 ফাউন্ডার মিলে। এটারও প্রধান আমি। এইচআর ক্লাব, বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্লাব আছে, কিন্তু এইচআরের কোনো ক্লাব ছিল না। সো এটা আমরা এই বছরের 14ই অগস্ট আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি। তো আমাদের জানুয়ারি থেকে আমাদের ফিজিক্যাল এস্টাবলিশমেন্টটা চলে আসবে ইনশাল্লাহ। এছাড়াও আমি আরও ছোট বড় মিলিয়ে প্রায় 14টার মতো সংগঠনের সাথে জড়িত। আচ্ছা, এই যে আপনি এত কম জায়গার মধ্যে আপনি এঙ্গেজ আছেন, তো মানে আমাদের মতো পার্সনদের আসলে কখন চিন্তা করতে হয় যে আসলে আমরা কি করলাম জীবনে, একটা জিনিস প্রথমে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে বাসায় কি মানে সময় দিতে হয় নাকি না, ওটার সাথে ওটা জাস্ট ওটা মাইনাস করে দিয়েছেন, এরকম কোনো ব্যাপার আছে? এটা এইভাবে যদি বলেন, আমি আসলে সত্যি কথা অর্থে আমি একটা কথা সব জায়গায় বলি। আমার ওয়াইফ যে রাজিয়া নূর, আসসালামু আলাইকুম ভাবি। ও আসলে ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমাকে হয়তো স্বামী হিসেবে রাখতো না। ইট ইজ ট্রু। কারণ হচ্ছে আমি ফ্যামিলিকে ওইভাবে সময় দিই না বা দিতে পারি না। একটা সত্য কথা, যারা ধরেন শুভ ভাই, যারা আমি জানি না সফল কিনা, বাট আমি প্রপারলি ক্যাপিটালাইজ করি প্রফেশনাল লাইফটাকে, টিচিং লাইফটাকে। ইট ইজ ট্রু যে যারা ধরেন প্রফেশনালি খুব সাউন্ড, তারা পার্সোনাল লাইফে কিন্তু খুব অফ থাকে। রাইট। সো একটার সাথে আপনি দুটোকে একসাথে করতে পারবেন না, একসাথে ওইভাবে ব্যালেন্স করা যায় না।
সো ফ্যামিলিটাকে আমি ওইভাবে পারি না ম্যানেজ করতে, ওই দেখে ফ্যামিলিটাকে। সো আমার এটা নিয়ে খুব বেশি Just চিন্তা আপনি করতে হয় একটু না। বাসায় রাত্রে যান, তারপরে আমি খাওয়া ঘুমাই, দাওয়া, জাস্ট ঘুমাই। মেহমান হিসেবে গিয়ে যাই, ঘুমাই, আবার সকালে চলে আসি। তবে চেষ্টা করি সপ্তাহে একদিন রাতে ডিনার করতে বাহিরে, এটা আমি করি ফ্যামিলিকে। আর আমার দু ছেলে খুবই আমার ফ্যান, ওরা খুবই পছন্দ করে বাবাকে, একজন আদর্শ মানুষ হিসেবে ওরা আমাকে চিন্তা করে বা দেখে। Great, সেই হিসেবে ওরা ওদের একটা, যেমন আজকেও আমি কমিটমেন্ট করেছি ওদের নিয়ে রাত্রে বের হবো। গ্রেট। এটা সো থাকে। আফটার দ্য শো অফ কোর্স Right. অনেক অনেক শুভকামনা রইল। এবং যেটা আমরা একটু আমি যেটা বলতে যাচ্ছিলাম, ভাইয়া যখন বলছিলেন যে আসলে কর্পোরেট লাইফটাকে তিনি ক্যাপিটালাইজ করেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দরদের যে বিষয়টা, নিজের কাজটাকে রেসপেক্ট করা, সম্মান করা, এবং নিজের কাজটাকে কিভাবে, যখন আপনি নিজের কাজটাকে সম্মান করবেন তখন আপনার কাজই আপনাকে অনেক কিছুই দিবে। ট্রু। এবং এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের যারা অনেক বন্ধুরা আছেন যে তারা হয়তো ফ্রাস্ট্রেট হয়ে যান, তারপরে তারা হয়তো দেখা যায় যে সে কি করবে কনফিউজ হয়ে যায়, কীভাবে তার লাইফটাকে ফোকাস করবে সেটাতেও তিনি হেজিটেশনে ভুগেন। কারণ একদিকে ফ্যামিলি বলে এক কথা, ওইদিকে যেতে যেতে দেখা যায় বাস্তবতা অন্যদিকে চলে যাচ্ছে। True. তো সেই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে যদি ভাই আপনি আমাদের যারা যারা এখন নিউ কামার আছেন তাদের ফোকাসটা কীরকম করা উচিত বা কীভাবে হওয়া উচিত? জবের এন্ট্রিটা, এক্স্যাক্টলি। জবের এন্ট্রিটার মধ্যে যদি কেউ ঢোকে, তাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, আমি একটা কথা বলি, এখন বর্তমানে খুব চলছে ইমোশনাল ইন্টেলিজেন্সি। যেমন আমিও পিএইচডি করতেছি এটার উপরে, আমি অলরেডি কাজ শুরু করেছি। সো একটা মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু ইমোশনস থাকে। সো জবটা যখনই শুরু করবেন, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে জবটা কী চাচ্ছে আপনার থেকে, এটা আপনাকে ডিফাইন করতে হবে। যে আপনার জব মানে কি, কিছু টাস্ক, কিছু কমন সেট অফ রুলস রেগুলেশনস, কিছু ওয়ার্ক, কিছু দায়িত্ব, সব কিছু মিলেই জব। সো এই আপনি কি চাচ্ছেন ওটা ইম্পর্টেন্ট না। আমি শুরুতে যেটা বলেছিলাম যে ইউ আর নোবডি ইন দ্য ওয়ার্ল্ড। Exactly. সো আপনাকে প্রুভ করতে হবে ইউ আর সামবডি। সো এই প্রুভের জায়গাটা হচ্ছে অপশন, ইটস এ অপরচুনিটি। সো এটাকে অপশন করতে হবে অপরচুনিটিটাকে। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার জবটা আপনার থেকে কি চাচ্ছে, কি ডিমান্ড করছে, সেইটা আপনাকে যদি যে ভালো বুঝতে পারে সেই দ্রুত প্রুভ করতে পারে প্রফেশনালি, এবং জব মার্কেট সে দ্রুত এস্টাবলিশ করতে পারে। রাইট। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ জব আপনার কাছে কি যাচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্ট, বুঝতে হবে। আপনি কি চাচ্ছেন সেটা ফ্যাক্ট না, না। অনেক আমরা ঘড়ি ধরে কাজ করি যে 5টা বাজলে বের হয়ে যাবো, 6টা বাজলে বের হয়ে যাবো, অর্থাৎ আপনি বুঝতে যাচ্ছেন না, Right. আপনার জবটা বুঝতে যাচ্ছেন না। অবশ্যই। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার যখন আপনি দেখেন আপনার একটা অফিসিয়াল প্রফেশনে দেখা যায় যে 8 থেকে 9 ঘন্টা একটা জব প্রফেশন টাইম থাকে, যে এই আওয়ারটা, সো 24 ঘন্টার মধ্যে কিন্তু এই আওয়ারটা কিন্তু ইজ এনাফ টু প্রুভ ইউর সেলফ। সো উইথিন দিস টাইম ইউ ক্যান প্রুভ ইট ইউর সেলফ। যদি সেটা আপনি পারেন তাহলে সেটা আপনাকে কখনোই আপনাকে অফিস বদার করবে না। নো, স্টে মোর দ্যান দ্যাট টাইম। এখানে একটা বিষয় বলে রাখা, আমাদের এই যে কথা আমি বললাম যে আমাদের টোটাল, আমি যতগুলো দেশের অ্যাক্টিভিটিসকে সার্কুলেট করেছি, দেখেছি, ওখানে দেখলাম যেটা আমাদের অ্যাভারেজ এফিসিয়েন্সি রেট পুয়ার। আমরা বিলো 50 বা 50-র মধ্যে এফিসিয়েন্সি রেটটা থাকে। আমরা কাজ করি ঠিকই 10-12 ঘন্টা অফিসে থাকি, কিন্তু দেখা গেলো টোটাল দিনে কাজ যদি হিসাব করতে যাই দেখা গেলো 4 ঘন্টার কাজ করেছি। Exactly. তার মানে 50% টাইম আপনি নষ্ট করেছেন বিভিন্ন বিষয়ে। সো এই যে আপনি যে কথা বললেন যে এত কিছু করেন, আসলে আমি আরও কিছু করতে পারি কিন্তু ইচ্ছা করে করি না। যেমন আমি কবিতা লিখি, আপনি শুনলে অবাক হবেন, আমি মোর দ্যান 200 কবিতা লিখি। আমি একটু স্টপ করতে চাই, সেটা হচ্ছে যে আমার সামনে যিনি আছেন ইনি শুধু শুধু কবিতায় লেখেন না, ইনি হচ্ছেন একজন সিঙ্গার। সো সিঙ্গার বললে সিঙ্গারদের অপমান করা হবে বেসিক্যালি। মাই ফ্রেন্ড, সো আপনি বুঝতেই পারছেন যে আজকে আমি যার সামনে কথা বলছি, আই এম নাথিং টু হিম। এক্স্যাক্টলি, কম্পারেবলি আমি কিছুই না। আমি শুধু এরকম মাঝে মাঝে একটু বকবক করতে পারি আপনাদের সবার সাথে। আর প্লিজ ক্যারি অন। না, আরেকটা বিষয় হচ্ছে যে আমি কর্পোরেটদের নিয়ে কথা বলবো, যেহেতু আছে আমাদের কর্পোরেট কৌতূহল। আমি আমার দেশের টোটাল এমপ্লয়ীদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে টিচারদের একটা প্রবলেম আছে, কথা বলার সুযোগ পেলে কথা বলতে থাকে। So, আমি যেটা বলবো, জবটাকে ওন করতে হবে, সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি যেই কাজটা করেন রেসপেক্ট ভিতর থেকে আসতে হবে। এখন আপনি হয়তো আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন, কর্পোরেট পলিটিক্স নিয়ে প্রশ্ন করবেন বা বিভিন্ন বিষয় নিয়ে করবেন। ওকে ওকে, সো আমার একটা প্রশ্ন থাকতেই পারে। হ্যাঁ, আপনি এটা করে সব জায়গায় যে কর্পোরেট যারা আমরা আছি যে এটা কেমন, বা আপনি বলেন, আমি তারপরে অবশ্যই। ওকে ওকে, সো হোয়াট অ্যাবাউট দ্য কর্পোরেট পলিটিক্স? এটার সাথে এটা কোরিলেটেড এই বিষয়টা আমি বলছি আপনাকে। আপনার ফ্যামিলিতে যখন 4-5টা ভাই থাকবেন, ভাই বোন থাকবেন, আপনারা বাবা মার সাথে পলিটিক্স করেন না ভাই বোনদের নিয়ে?
অনেক। আমরা করি না? যে বাবা মা যেই ভাইটাকে বা বোনটাকে বেশি ভালোবাসে বা মাছের মাথাটা দেয় বা যে দুধের শর্টটা দেয়, তার প্রতি কিন্তু আমরা লেগে থাকি যে ওকে খারাপ বানানোর চেষ্টা করি বাপ মার কাছে, যে ওকে যেন শাসন করে, ওকে যেন দুধের শর্টটা না দেয়। Exactly. এক্স্যাক্টলি এই জিনিসটাই কর্পোরেটে ঘটে। যে একটু ভালো পারফর্ম করে বা যার সাথে ম্যানেজমেন্টের রিলেশনটা ভালো, তার পিছনে লেগে যায় যে ওকে কি করে খারাপ বানানো যায়। এটার মূল স্রোতটা হচ্ছে এখন এই মূল স্রোতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ম্যানেজমেন্ট, বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন ধরনের প্লে করে। অর্থাৎ একই কর্পোরেট কালচারের, কর্পোরেট পলিটিক্সটা সবগুলো ফ্যাক্টরিতে বা সবগুলো কোম্পানিতে বা সবগুলো কর্পোরেট হাউসে বা বিজনেস হাউসে একই ফরম্যাটের না, কিন্তু মূল জিনিস একটাই, ম্যানেজমেন্টের কাছে খারাপ করানো। হ্যাঁ, অর্থাৎ এখন প্রশ্নটা হচ্ছে কি, দেখেন আমাদের জব লাইফে আমরা 4 শ্রেণীর এমপ্লয়ি দেখি। একটা হলো কোয়েশ্চেন ক্যাটাগরি এমপ্লয়ি, একটা হলো ক্যাশ কাউ, আর একটা হলো ডগস ক্যাটাগরি এমপ্লয়ি, আর একটা হচ্ছে স্টার ক্যাটাগরি এমপ্লয়ি। কোয়েশ্চেন ক্যাটাগরি এমপ্লয়ি দীর্ঘদিন চাকরি করার পর ওর মাথার মধ্যে কোয়েশ্চেন থাকে, এই চাকরিটা কি আমার ভালো, এই ক্যারিয়ারটা কি আমার জন্য হবে, আমি কি এখানে থাকবো না চেঞ্জ করবো, কি করবো। দেখা গেলো 15-20 বছর চাকরি করে ফেলতেছে। এরা সারা জীবন ওই কোয়েশ্চেনের মধ্যে থাকবে। আরেকটা ক্যাটাগরির এমপ্লয়ি পাবেন যারা ধরেন রাজনীতির মধ্যে নাই, কাজ করতেছে, মাস শেষে বেতন নিচ্ছে, ক্যাশ খাওয়ার মতো। এদের সংখ্যা কিন্তু বেশি রাখতে হয় ফার্মে, মোর দেন 50, 60, 70, 80। রাইট। সো এই ক্যাশ কাউটা হচ্ছে ক্লাসিক, দে রিয়েলি ড্রাইভ দ্য কোম্পানি। বেসিক্যালি ওরাই প্রোডাক্টিভ আওয়ার, ওরাই প্রোডাক্টিভ রিসোর্স। আরেকটা হচ্ছে যে ডগস হচ্ছে বেসিক্যালি ওয়েলিং থেকে তারা জবটাকে সেভ করার জন্য বসকে যা খুশি তাই করবে, বসের বোর খবর রাখবে, বসের ছেলেমেয়ের খবর রাখবে, টোটাল বিষয়টা দেখবে। এবং বসরাও এরকম 2-4টা ছেলেমেয়েকে রাখতে পছন্দ করে। বেসিক্যালি সবাই চায় যে আমাকে দুইজন ভালোবাসুক, আমরা হিউম্যান বিং, আমরা তেল খেতে পছন্দ করি। সো বাট ওরা কেরিয়ার নিয়ে ফোকাস না, ওরা কেরিয়ার নিয়ে ভাবে না, ওরা জব কি জিনিস তাও বোঝে না, কোনো বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। ওরা শুধু বসকে, অর্থাৎ জবটাকে সিকিউর করার জন্য যা যা লাগে তাই করে। আর স্টার ক্যাটাগরি এমপ্লয়ি হচ্ছে সে ওয়ান্ডারফুল এমপ্লয়ি, ওরা 3 মাসে যেটা চিন্তা করে বাকিরা 5 বছর তা কল্পনা করতে পারে না। দিস ইজ দ্য থিং। সো এই স্টার ক্যাটাগরি এমপ্লয়ীদের একটা প্রবলেম হয়ে গেছে, ওরা এক জায়গায় থাকে না বেশি দিন, Switch ওরা করে। দ্রুত জব সুইচ করে। সো এখন বিষয়গুলো হয় কি, এখন ইন্ডিভিজুয়ালকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি নিজেকে কোন ক্যাটাগরি এমপ্লয়ি দেখতে চাও, বলবে কি আমি স্টার ক্যাটাগরি এমপ্লয়ি হতে চাই। কিন্তু এটার যে মশলাগুলো, এটা হওয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে আপনার, বা এটার অ্যাপ্লিকেশনের জন্য যেই মেন্টালিটি দরকার, জব নলেজ, অ্যাটিটিউড, টোটাল বিষয়গুলোর মধ্যে বিশাল বিশাল গ্যাপ। রাইট। সো এই বিষয়গুলো গ্যাপটাও কিন্তু আসলে আমার মনে হয় শুধু পড়াশোনা না, আমার এই গ্যাপটা মনে হয় আশেপাশের অনেক কিছুর উপর ডিপেন্ড করে চিন্তা করে নিতে হয়। এটার সবচেয়ে বড় জিনিস হলো আপনার ভিতরে যে মেন্টাল অ্যাটিটিউডটা আছে আপনার, এটাকে অনেক ব্রড রাখতে হবে। এক্স্যাক্টলি। নাম্বার 2 হচ্ছে আপনাকে ওই যে শেকি নেসটা থেকে সরে আসতে হবে, প্রফেশনাল হতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা খুবই নন প্রফেশনাল এবং আনপ্রফেশনাল একটা নেশনস। আমরা প্রফেশনালিজম বুঝি না। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশের নাম বললাম না, ওরা আজকে এই দেশে এসে প্রচুর টাকা নিয়ে যাচ্ছে চাকরি করে। আমি এখন বলে দিচ্ছি ওরা ধরেন ওরা যে কি কাজ করে জানা, আমার চেয়ে ভালো কেউ বুঝলে আমি বিশ্বাস করব না। আমি জানি আজকে মোর দেন 10 ইয়ার্স প্লাস হয়ে গেল আরএমজি দিয়ে আছি আমি। সো আমি দেখে আসছি যে বেসিক্যালি ফরেনার বলতে আমরা যাদেরকে মিন করি, ওদের যা ওরা কেউ যদি 5 লাখ টাকা স্যালারি পায়, ওই সেম লেভেলের প্রোডাক্টিভ জিনিসগুলো আমাদের দেশ থেকে ছেলেরা 25-30 হাজার টাকা দিতে পারে বা দিচ্ছেও। কিন্তু ওদেরকে আমরা নিচ্ছি শুধুমাত্র প্রফেশনালি, দে আর ভেরি সাউন্ড, বাট আমরা এটা করছি না। বাট নট পারফর্মার। দে আর নট পারফর্মার, বাট দে হ্যাভ আ প্রফেশনালিজম। অ্যামেজিং। এই জায়গাটা আমরা অ্যাবসেন্ট অ্যাজ এ নেশনস, উই আর 100% অ্যাবসেন্ট। আমাদের এই জিনিসটা, আমাদের এই জায়গাটা আমাদেরকে অনেক বেশি, মানে এখন যতটা আমাদের এফোর্ট দেওয়া ছিল তার চেয়ে বেশি এফোর্ট দেওয়ার ওটাকে সামনে নিয়ে আসা দরকার। কারণ হচ্ছে আপনি যেটা বলছেন আমি সম্পূর্ণ একমত। এটা আমার এরকম অনেক পরিচিত রয়েছেন যারা এই যে দেশের কথা বললাম ওখান থেকে আসে, এবং তারা যে খুব বেশি কিছু জেনে যে আসে তা কিন্তু না। এবং আমি শুধু দেখলাম যে তাদের শুধু তাদের পারফরমেন্সটা শুধু হচ্ছে একদম ট্রু, আমার কাছে যেটা মনে হচ্ছে, ফ্যাক্টটা যেটা মনে হচ্ছে তাদের ট্রু পারফেক্ট এবং ফ্যাক্টটা হচ্ছে তারা একদম স্পন্টেনিয়াসলি ইংলিশটা বলতে পারে। ট্রু। এবং তারা কমিউনিকেশনে ভেরি সাউন্ড এবং প্রেজেন্টেশন স্মার্ট, এক্স্যাক্টলি তারা খুব মানুষকে ভালোভাবে কনভিন্স অ্যাড্রেস করতে পারে প্রপারলি। এই জিনিসটা এইটাকে আমাদের মধ্যে নাই এখন। এটা হয়েছে কি শুভ ভাই, আমাদের এডুকেশন সিস্টেমটা, আমি পুয়ার বললে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। আমি পুয়ার বলবো না, আমি বলবো কি গ্লোবাল ডিমান্ডিং না আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা। আপনি দেখেন এখন আমরা সিজিপিএ ভিত্তিক। আপনি দেখেন আমার ছেলেদের রেজাল্ট যেদিন বের হয়, দেখা গেলো বাসায় আমার ওয়াইফ বলছে যে জানো আজকে অমুকের ছেলে সব এই পাইছে, এ প্লাস পাইছে, এই পাইছে, এই পাইছে, স্পন্দন না এটা করছে, এটা করছে, এটাতে এ পায় নেই বা এটাতে।
দে আর রিয়েলি রেজাল্ট ওরিয়েন্টেড। বাট আমি জানেন, বিলিভ মি, আমার বড় ছেলেটা গ্রেড 3-তে পড়ছে, ওকে আমি আজ অব্দি কোনোদিন ওর টিচিং নিয়ে ও তো হয়তো ও শুনছে, ওর মাও শুনছে, আমি কোনোদিন ওকে আমি এডুকেশন নিয়ে কোনোদিন আজ অব্দি, ও তো 6-7 ইয়ার্স যাবৎ পড়তেছে স্কুলে, 7 বছর হয়ে গেল পড়ছে, এই 7 বছর কোনোদিন আমার ছেলেকে আমি জিজ্ঞেস করি না, ইভেন ছোটোটাকেও না, আমি কোনোদিন কাউকে পড়াশোনা, আমি শুধু দেখি ওদের ব্রেনের অ্যাক্সেসিবিলিটি কেমন, ওরা প্রেজেন্টেবল কিনা, ওরা নিচ্ছি কিনা, ওদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে কিনা, ওদের ভিতরে লিডারশিপ আছে কিনা। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট, দিস ইজ লিডারশিপ। এক্স্যাক্টলি। এবং ইউনিভার্সিটিগুলো দেখেন, আমি গতকাল সোনাই ইউনিভার্সিটিতে আমার প্রেজেন্টেশন ছিল, স্টুডেন্ট বলতেছে স্যার ওদের একাডেমিক রেজাল্ট শেষের দিকে বা ওদের কোর্স টাইম শেষের দিকে, ওরা বলতেছে স্যার আমি প্রেজেন্টেশন অনেক বেশি আপনার কাছ থেকে শিখলাম। আমি বলছি যে তোমাদের 100% যতগুলো কোর্স, প্রত্যেকটা কোর্সে প্রেজেন্টেশন থাকা উচিত। এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন থাকতে হবে, অর্থাৎ আপনাকে প্রেজেন্ট করা শিখতে হবে, ক্লাসে 30-40 জন স্টুডেন্টের সামনে দাঁড়ায় কথা বলা শিখতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে কথা বলতে হয়। এক্স্যাক্টলি। কারণ আপনি যখন প্রফেশনাল সেক্টরে যাবেন, ধরেন আপনি আজকে দেশে বাইরে গিয়ে কোনো প্রফেশনে কাজ করলেন বা কাজ করতে গেলে, তখন আপনি কি লেবার হিসেবে কাজ করবেন? No. না, ইউ ওয়ান্ট টু বি আ লিডার। ডেফিনেটলি So, কর্পোরেট আপনি লিডার। যখন লিডার হবেন, তখন যে ফরেনার যারা থাকবে তাদের সামনে যখন আপনি আপনার স্পিচটা দিবেন, তখন আপনাকে ওই মানটা করতে হবে, Exactly. আপনাকে জানতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কথা বলছেন। রাইট। রাইট, আমরা অনেক কথা বলতে বলছি এবং আমরা একটু বন্ধুদের কাছে যেতে চাই যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। তানবিন আহমেদ রয়েছেন, আওয়ার গ্রেট স্যার, প্রাউড অফ ইউর স্যার। তারপর আছেন খান এ কায়ুম, গ্রেট, ইউ আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ, রিয়েলি প্রাউড অফ ইউ মাই ডিয়ার। তারপর আছেন আজম আলী, উই আর প্রাউড অফ ইউ স্যার। তারপর আছেন নাজরুল ইসলাম, থ্যাংকস ফর ইনভাইটিং। তারপরে দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছেন রাজিয়া নূর, নাজমুল ইসলাম মুন্না। তারপরে আছেন সাইদ নাজিম, রনি সরকার, তানিয়া জাহিদ, তারিকুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, ধ্রুব আহমেদ। তারপরে আছেন আমার সাথে মাসুদ রানা, কাজী তানভীর, মিজানুর রহমান ভুইয়া, আরও অনেকেই জয়েন করেছেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং আপনার কথাগুলোর সাথে। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো ব্যাপারটা, একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের মধ্যে আবার আমাদের মধ্যে একটা ঝোঁক কাজ করে, যেটা অনেক খারাপ দিক থাকলেও একটা ভালো দিক রয়েছে। যদি আপনি মোটামুটি একটা জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই জিনিসটার উপর আমরা চলতে থাকি, খুব সুন্দরভাবে চলতে থাকি। এটা একটা ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে, যে একদম হুজুকে চলতেই আছে এটাও একটা খারাপ দিক। সো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ট্রেন করে। আর একদম আমরা তো প্রায় বলতে গেলে অনেক কথাবার্তাই বলেছি এবং অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে, এবং সেই সেরা কোশ্চেন, সেরা প্রশ্নের উত্তর দিতে হবে এখন আপনাকে। ওকে, দের ইজ নো ফোর্স, জাস্ট আপনি আপনার। হ্যাঁ, একটা বড় একটা বিষয় আছে, এটা আসলে কোইন্সিডেন্ট অবশ্যই। শিওর। কোইন্সিডেন্ট মিনস আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছে যে কারেজ ভিতরে আমার বিষয়টা ছিল, চাওয়ার বিষয়টা ছিল। আমি সালটা যদি মনে রাখি তাহলে 2002-এর ঘটনা হবে। তখন গ্রামীণ ফোন প্রথম ডিজিউস সিম বের করে, ডিজিউস 2002 বা 3-এর দিকে হবে, আমি এক্স্যাক্ট সালটা মনে করতে। তখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি তখন পড়াশোনা করি। সো দেখলাম যে ডিজিউসের গাড়ি মার্কেটিং হিসাবে ওরা আসছে, ফ্রি সিম দিচ্ছে। তখন সিমের কিন্তু অনেক দাম, বাট ওরা ডিজিউস ফ্রি অফার করছে। এই নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট এই দুইটা ইউনিভার্সিটি ওরা টার্গেট করছে। সো আমি দুটো সিম নিলাম, সিম দুইটার লাস্টের ডিজিট হচ্ছে 247246, সবগুলোই মিল আছে, জাস্ট লাস্টের ডিজিটটা 67, দুটো ডিজিট। এই দুটো সিম নিলাম, নেওয়ার পরে আমি তখন হচ্ছে সিটি সেল ইউজ করি আর গ্রামীণ ফোন ইউজ করি। তো আমি ভাবলাম এই সিম দুটো দিয়ে আমি নিলাম হুজুকে, হ্যাঁ ফ্রেন্ডরা নিচ্ছে, নিয়ে কি করব। তা আমি নিচে আর হাঁটতেছি, এক ক্যাম্পাস থেকে আমাদের আরেক বিল্ডিংয়ের ক্যাম্পাসে যাচ্ছি। তো আমি ভাবছি যে আমার দুটো ছেলে হবে, ছেলেদেরকে এই দুটো সিম আমি দিব। বিলিভ মি, আমার না কখনো মনে হয়নি যে আমার মেয়ে হবে, আমার দুটো ছেলে হবে, এরকম একটা ভিতর থেকে অটো চলে আসলো আমার ভিতরে। ট্রাস্ট মি, আমি সিম দুটোকে জীবিত রাখছি, বিভিন্ন ইউজ করি নাই কোনো দিন, জীবিত রাখছি, কারণ কিছুদিন পর তো লিমিট শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যেত। পরে 2008-এ আমি পুনরায় এটাকে যেহেতু আমি বাংলা লিগে চাকরি করতাম এক সময়, সেই সময় আমার গ্রামীণ ফোনে কিছু ফ্রেন্ড ছিল, ওদের দিয়ে আমি সিমটা অ্যাক্টিভ করাইছি। 12-র দিকে আবার মরে গেছিলো, আবার সিমটাকে অ্যাক্টিভ করেছি। 14-15-র দিকে আমার বায়োমেট্রিক সিস্টেমে আমি আমার নামে রেজিস্ট্রি করাই নিয়েছি ফিঙ্গারিং করে। এই গত বছর আমার দুটো ছেলেকে দুটো নোকিয়া সেট, ম্যানুয়াল সেট, যেটাতে কিছুই করা যায় না, ইনফ্যাক্ট শুধু কল রিসিভ করা ছাড়া আর কিছুই করা যায় না, ওই দুটোতে দুটো সিম দিয়ে ওদের হাতে, দুজনের হাতে দুটো সেট আমি দিয়ে দিয়েছি। এই নাম্বার দুটো কোনোদিন আমি ইউজ করিনি, ওদের হাতে দিয়ে দিয়েছি। এটা আমার একটা বড় একটা বিষয় যে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা আমি অটো চেয়েছি এবং আল্লাহ সেটা আমাকে হাতে নাতে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার দুই ছেলের হাতে দুইটা সেট দিলাম। আলহামদুলিল্লাহ, এটা বিরাট বড় একটা সিকোয়েন্স। এই ব্যাপারটা আসলে যখন মনের সাথে নিজের
বডির চাওয়া। পার্টের সাথে যখন মিলে যায় না, তখন আসলে সবকিছু একটা অন্যরকম উন্মাদনা তৈরি হয়ে যায় ভিতরের মধ্যে, যে এই ভালো লাগাটা কখনো পূরণ হয় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আজকে আমাদের সাথে যারা রয়েছেন এই মুহূর্তে টিম গ্রুপ পিপলস রেডিও 91.6 তাদের সবাইকে বলতে চাই বন্ধু, যখনই যে কিছুই করবেন, যা কিছুই করেন না কেন, অবশ্যই সেটার একটা এইম থাকতে হবে এবং অবশ্যই সেটার প্রতি অনেস্ট থাকতে হবে। তাহলে আমার মনে হয় সবকিছুই আপনার হাতের কাছে হয়তো একদিন ঠিকই চলে আসবে। একদম ছোট করে যদি কিছু বলতে চান আমাদের লিসেনার যারা রয়েছেন তাদের জন্য। ওয়েল, যারা কষ্ট করে শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে হয় কি, আমরা সবাই সফল হতে চাই, সবাই ব্যস্ত যেতে চাই, কিন্তু কেউ মরতে চায় না। সো ওরকম আর কি, যে সবাই সফল হতে চাই কিন্তু কেউ কষ্ট করতে চায় না। একটা জিনিস কখনোই কারোর সাথে বিট্রে করে না, সেটা হচ্ছে নিজের কষ্ট। আপনি যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যাপারে যদি পার্টিকুলারলি লেবার দেন, শ্রম দেন, সেটা আপনার সাথে কখনো বিট্রে করবে না। সো দয়া করে যত্ন করে নিজেকে প্রত্যেকটা সময় সেকেন্ড দিয়ে নিজেকে তৈরি করুন। বিলিভ মি, এটা কখনোই নেগেটিভলি আসবে না। No way. এটা অবশ্যই রেজাল্ট নিয়ে আসবে, রেজাল্ট ওরিয়েন্টেড হবে। আর কাজ করবেন, প্রত্যেকটা কাজের মিনিং থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, নীতি থাকতে হবে, আদর্শ থাকতে হবে। আরেকটা বিষয় আমি বলবো, যেটা অনেকেই আমার কাছে বলেন যে স্যার এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের দেশের আইনটা হচ্ছে শ্রম আইন, অর্থাৎ লেবার অ্যাক্ট। এই আইনটার কারণে মানুষগুলো মনে করে কি যে এটা শুধু লেবারদের জন্যই প্রযোজ্য, এমপ্লয়ীদের জন্য না, আমাদের জন্য না। আসলে এই নামটা চেঞ্জ করার ব্যাপারে অনেকেই বলছে, আমরাও চেষ্টা করছি যে বিভিন্ন আলটিমেটলি গভর্নমেন্টের কানে পৌঁছে দেওয়া, যে আসলে এই লটা যা আছে তাই থাকুক, কিন্তু নামটা এমপ্লয়ি অ্যাক্ট বা অন্য কোনো ফরম্যাটের নামটা, কারণ লেবার অ্যাক্ট দিলে হয় কি লেবার মনে হয় যে দে আর ডুইং জাস্ট সামথিং, জাস্ট দে আর ডুইং লাইক লেবার ওরিয়েন্টেড ফাংশনস। এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র লেবারদের জন্যই, আসলে এটা সব এমপ্লয়ীদের জন্য, আপনারা আমার সবার জন্য, সবার জন্যই। মালিক ব্যতীত সবার জন্য এই আইনটা। বাট না, আইনটার নামটা হচ্ছে শ্রম আইন। সো শ্রমিক আইন না, শ্রম আইন। শ্রম আইন। সো এটাকে কি করে এমপ্লয়ি আইন করা যায়, গভর্নমেন্ট ডেফিনেটলি এটা নিয়ে কাজ করবে। এই ব্যাপারে আমি কনসার্ন সবাইকে বলবো, এটা নিয়েও আপনারা একটু চিন্তা করতে থাকুন, যারা জড়িত আছেন গভর্নমেন্টের সাথে সবাই। আর সবার প্রতি ভালোবাসা থাকলো, আসসালামু আলাইকুম। বিশার প্রতি ভালোবাসা থাকলো। অবশ্যই। একদম শেষ মোমেন্টে একটা এসএমএস এসেছে যে সজীব লিখেছেন খেজুর বাগান থেকে, আওয়ার লেজেন্ড আর দেয়ার, উই আর সো লাকি স্যার টু বি পার্ট অফ ইউর গ্লোরি। থ্যাংক ইউ। সো ওকে, আসলে এই যে ব্যাপারগুলো যখন কেউ উইলিংলি বলে কারো সম্বন্ধে, লিজেন্ড আইকন, হ্যাঁ, এগুলো আমি না করি, যে আমি আসলে ওরকম কিছুই না, বেসিক্যালি স্টিল আই এম লার্নিং। so সত্যি কথা। তখন আসলে বাকি কিছু বলার থাকে না। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ এন্ড অফ কোর্স আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মিস্টার নূরে খান, আপনাকে আজকে আমাদের ধন্যবাদ। সাথে সময় দেওয়ার জন্য, কর্পোরেট কোথাল এবং পিপলস রেডিওর সাথে সময় দেওয়ার জন্য, পিপলস রেডিওর পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, পিপলস রেডিওকে ধন্যবাদ, ম্যানেজমেন্টকে ধন্যবাদ। ওকে, অনেক অনেক ভালো থাকবেন বন্ধুরা যারা আমাদের সাথে জয়েন করেছিলেন। আবারও কথা হবে আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7টায় কর্পোরেট কৌতুহল নিয়ে। আর আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে জয়েন করতে পারেন ঠিক আগামীকাল দুপুর 12টা, যেখানে আমি প্রতিদিনই থাকি দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত, উইথ টেক ইট ইজি এবং ট্রাভেলার্স গাইড নিয়ে। সো মাই ফ্রেন্ড, যেখানে থাকুন সবসময় পিপলস রেডিওর সাথে থাকুন, উৎসবে আনন্দে থাকুন এবং অবশ্যই ভালো গানের পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। নিঝুম রাতের আধারে, লাভ ইউ অল।